কিন্তু সহায় হলেন না সুলোপানি নটরাজ। বিফল হয়ে গেল জননীর শুভকামনাও। যাত্রাপথে প্রহরীদের হাতে ধরা পড়ল পলাতক প্রেমিক প্রেমিকা। রুষ্ট রুদ্রদেব ঘোষণা করলেন, এই অপরাধের কোনো ক্ষমা নেই। কিন্তু জানা গেছে যাত্রার প্রাক্কালেই অঙ্গুরি বিনিময় করে বিবাহ করেছে ওরা, ভিন্ন গ্রামে গিয়ে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে। তাই শুদ্ধশীলের হাতেই শেষ পর্যন্ত তুলে দেওয়া হবে দেবাঙ্গনাকে। প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের পরিবেশনা রহস্যে রোমাঞ্চে পরিপূর্ণ এক অবিনশ্বর প্রেমের নাটক দেহান্তরে দেবদাসী। নাটক নির্দেশনা দেবাশিস পাল। অভিশাপ কাকে বলছেন? তিনি স্বয়ং এসে গ্রহণ করছেন আপন দাসীকে। দয়া করে আমাদের মুক্তির সহায়। না, আজকের মধ্যেই ল্যান্ডস্কেপটা কমপ্লিট আমাকে করতেই হবে। জাস্ট নো ওয়ে। আই হ্যাভ কমিটেড টু রয় কোম্পানি। ওদের নতুন অফিস সাজানোর কাজ তো শুরু হয়ে যাবে পরশু থেকেই। তাই কালকের মধ্যেই ফুল অ্যামাউন্ট অ্যাডভান্স করে গেছে। আসলে দেবী না থাকলে অগোছালো ঘরে আমি কিছুতেই মন বসাতে পারি না। কিন্তু না, বিরহ বিলাস ছেড়ে এখন আমাকে কমপ্লিট করতেই হবে। জাস্ট আই হ্যাভ টু। দূর বাবা, এর মধ্যে আবার কে অসময়ে ফোন করে? আননোন নাম্বার। দেখি তো। হ্যালো 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 স্যার। ইয়েস। গুড ইভিনিং। যদিও বেটার টু সে নাইট। আসলে আপনি বলেছিলেন না যে রাত 11টার আগে আপনি ফ্রি হন না, তাই প্রেফারেবল টাইম ফর ফোন কল আফটার 11 PM। আমি তাই বলি বটে, কিন্তু আপনাকে তো ঠিক। আমি দিয়া স্যার, দিয়া মজুমদার। লাস্ট উইকে বিড়লা একাডেমিতে সংবাদ সূর্য পত্রিকার পক্ষ থেকে আপনার এক্সিবিশন কভার করতে গিয়েছিলাম। সাদা কালোয় আঁকা এক অর্ধসমাপ্ত স্থাপত্যের একটা ছবি ভীষণ মুগ্ধ করেছিল আমাকে। অপরূপ সুন্দর আর আর আশ্চর্য রহস্যময়। আপনার ছোট্ট ইন্টারভিউ নিতে গিয়ে আমি বিশেষভাবে উল্লেখ করেছিলাম সেই ছবিটার কথা। বলেছিলাম, আ ইউনিক ক্রিয়েশন ফ্রম এক্সেলেন্ট ইমাজিনেশন। এবার আমার মনে পড়েছে। আর আমি বলেছিলাম, আপনি যাকে কল্পনা বলছেন তা আমার এক আশ্চর্য অভিজ্ঞতা সঞ্জাত। আমার এই সিরিজের অনেক ছবি আমার প্রত্যক্ষলব্ধ পটভূমিকা থেকে উঠে এসেছে শিল্পের আঙিনায়। আমি স্যার তখনই ঠিক করেছিলাম আমাদের সাপ্তাহিক সাময়িক পত্র বর্ণকথায় আপনার এই অভিজ্ঞতা ভিত্তিক একটা লেখার জন্য আপনাকে রিকোয়েস্ট করব। কিন্তু দেখুন, আমাকে আপনি বলবেন না স্যার। আপনার মতন মানুষের থেকে এমন সম্বোধন শুনলে লজ্জায় একেবারে মাটিতে মিশে যেতে হয়। তাছাড়া আপনি বয়সেও আমার থেকে অনেকখানি বড়। ওয়েল দিয়া, অবশ্যই আমি তোমার ইচ্ছে পূরণ করব, কিন্তু এই উইকের জন্য তো আমাকে একটু এক্সকিউজ করতে হবে। ইনফ্যাক্ট পেন্ডিং দুটো আর্জেন্ট ছবি শেষ না করে। ইটস ওকে স্যার। স্যার, গত বছরেই আপনি অবনীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। 7 আগস্ট অবন ঠাকুরের জন্মদিন, তাই আগস্টের প্রথম সপ্তাহের সংখ্যাতেই আমার ইচ্ছে আপনার এই মূল্যবান লেখাটা প্রকাশিত হোক। তাহলে উই উইল বি অনার্ড স্যার। বেশ, তাই হবে। দিয়া, সামনের সোমবারে আমি রং তুলি ছেড়ে কাগজ কলম নিয়ে বসবো। আবার আশ্চর্য জীবন অভিজ্ঞতাকে
লিপিবদ্ধ করতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট স্যার। গুড নাইট দিয়া, গুড নাইট। দিয়াকে দেয়া পূর্ব প্রতিশ্রুতি মতো বর্ণকথার সাপ্তাহিক সংখ্যার জন্য যথাসময়ে কলম নিয়ে বসেছি আমি। আবার আজকের এই লেখা কোনো তথ্যনিষ্ঠ নিষ্প্রাণ নিবন্ধ নয়, জীবনের এক অলীক আশ্চর্য অভিজ্ঞতাকেই আমি লিপিবদ্ধ করব আজ। যে অভিজ্ঞতা আবার শিল্প সৃষ্টির প্রকরণকেই আমূল বদলে দিয়েছে আমার জীবনের গতিমুখকেও। এবার মুখবন্ধ ছেড়ে মূল ঘটনায় আসি। আমি তখন ইন্ডিয়ান আর্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। তো একদিন প্র্যাকটিক্যাল ক্লাসের শেষে ম্যাডাম মল্লিকা সেন বললেন, এবার তোমাদের স্বকীয় সৃজনরীতি গড়ে নেবার সময় এসেছে। জানো, চোখের দেখা আর মনের দেখা এক কথা নয়। আমি চাই তোমরা 3-4 জনের এক একটা টিম তৈরি করে চলে যাও নানান দর্শনীয় স্থানে, যেখানে তোমরা খুঁজে পেতে পারো চিত্র ও স্থাপত্য নির্মাণের পর্যাপ্ত রসদ। আমি দেখতে চাই একই বাহ্যিক বিষয় কেমনভাবে তোমাদের দৃষ্টিভঙ্গি ভেদে নতুন নতুন রূপে মূর্ত হয়ে উঠতে পারে। আর কি জানো, এই কর্মযজ্ঞের জন্য একেবারে আদর্শ হলো ভারতবর্ষের সুপ্রাচীন মন্দিরগুলি। প্রাচ্য শিল্প ভাবনার যেন স্বর্ণ খনি এইসব দেবদেউল। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সেখানে প্রেম, কামনা, সৌন্দর্য বোধ সব মিলে মিশে একাকার হয়ে গেছে। ম্যাডামের নির্দেশ মতো আমরা প্রায় 70 জন শিক্ষার্থী ডিসেম্বরের শীতের ছুটিতে ছড়িয়ে পড়লাম গোটা ভারতবর্ষে। আমার শিল্প অভিযানের সফল সঙ্গী হিসেবে পেলাম আমার 2 সহপাঠীকে, রীতা রায় আর দেবিকা মুখার্জি। কলেজে আমাদের 3 জনের অন্তরঙ্গতার কারণে মজা করে সকলে 3 মাস্কেটিয়ার্স বলে। স্থান নির্বাচনের ভার পড়েছিল আমার উপরেই। আমার মেজ কাকা ইতিহাসের অধ্যাপক আর যথার্থ অর্থে একজন ভ্রমণ পিপাসু মানুষ। আর সব কথা শুনে মেজকা বলল, মহীশূর চলে যা সোম, তবে সর্বজনপরিচিত অনিন্দ সুন্দর কোনো রাজপ্রাসাদের কথা বলছি না, বলছি এক পরিত্যক্ত অতি প্রাচীন নটরাজ মন্দিরের কথা। ইতিহাস যেন সেখানে নিরন্তর নিজের ভাষায় কথা বলে যায়। মহীশূরের জনবহুল স্থান থেকে 2.5-3 ঘন্টার পথ পেরিয়ে এই জীর্ণ দেউল, প্রাচীন মূর্তি, দেবালয়ের ধ্বংসাবশেষ আর মন্দির গাত্রে ক্ষয়ে যাওয়া খোদাই করা ঘটনা তোর চোখের সামনে যেন সশরীরে হাজির করে দেবে হারিয়ে যাওয়া অতীতকে। ইন্টারেস্টিং। আরে ভেরি মাচ ইন্টারেস্টিং সমু, ভেরি মাচ ইন্টারেস্টিং। আরও কি জানিস, সচরাচর কেউ এই মন্দিরে যায় না। তাই? আরে আমার বিশ্ববিদ্যালয়ের বান্ধবী স্বর্ণালী ভাদুরী থাকে মহীশূরে। ওর হাজব্যান্ড ওখানেই আয়ুর্বেদিক হাসপাতালের ডাক্তার। আমি তো প্রথমে ওদের বাড়িতেই উঠেছিলাম, আর স্বর্ণালীর স্বামীর কাছেই শুনেছিলাম ওই মন্দিরের কথা। স্বর্ণালীর কিন্তু ঘোর আপত্তি আমার ওখানে যাওয়া নিয়ে। কেন মেজকা? স্থানীয় মানুষের সংস্কার, এই মন্দির বিগ্রহ সব নাকি অভিশপ্ত, তাই বহিরাগত কেউ সেখানে পদার্পণ করলে অমঙ্গলের কালো ছায়া নাকি তার উপরেও এসে পড়ে। তুমি কি তাই বিশ্বাস করো মেজকা? আমি মহীশূরের প্রত্যন্ত পশ্চিমে ওই তালাকাটুর ভগ্ন মন্দিরে যখন পদার্পণ করেছিলাম, তখন মনে ছিল উচ্চশিক্ষিত মানুষের অহমিকা জনিত অসীম অবিশ্বাস। কিন্তু কি মেজকা? সবকিছু এখনই জেনে নিলে যে তোমার অজানার আনন্দ মাঠে মারা যাবে সৌম্যবাবু। তার চেয়ে পরতে পরতে আবিষ্কার হোক এক আশ্চর্য রহস্যময় ইতিহাসের স্বরূপ। তবে একজনের রেফারেন্স তোমাকে আমি দিয়ে রাখি, মনীষা মঙ্গেশকর। বাবা মহীশূরী ব্রাহ্মণ হলেও মা বাঙালি। স্থানীয় সরকারি স্কুলের ইতিহাসের শিক্ষিকা।
পরিচয় হয়েছিল ওই নটরাজ মন্দিরেই। প্রতি রবিবার স্কুল ছুটির অবকাশে এখানে আসে ওই পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, ধর্মের দোহাই দিয়ে যুগ যুগান্তরের পুঞ্জীভূত অনাচার আর ব্যভিচারের দর্শনার্থীদের কাছে বিনা পারিশ্রমিকের গাইড হয়ে অকপটে মেলে ধরে অনেক গোপন তথ্য। শ্রোতাদের তীব্র ঘৃণার উদ্গারেই নাকি তিল তিল করে বিমোচন ঘটবে সেই বহুকাল আগে মৃত মানুষগুলোর ক্ষমাহীন অপরাধের। আশ্চর্য, এমন হয়? হয় সমু, হয়। প্রত্যক্ষ অভিজ্ঞতাকে কি করে অস্বীকার করি বল? চলে যা তোর সহপাঠীদের নিয়ে। নিশ্চিত করেই বলতে পারি, প্রাপ্তির ভান্ডার ভরে উঠবে তোর কানায় কানায়। মিজকের পরামর্শ মতো এক বৃহস্পতিবার বিকেলে দুই সঙ্গী সহ আমি চড়ে বসলাম হাওড়া মহীশূর এক্সপ্রেসে। ঠিক বিকেল 4টে। 35 ঘন্টা 35 মিনিটের দীর্ঘ সফর। এসি 2 টায়ারের লোয়ার বার্থের সিটে শরীর এলিয়ে দিয়ে গরম কফির কাপে তৃপ্তি করে চুমুক দিলাম আমরা তিনজন। পিপাসা প্রশমিত হতেই কলকলিয়ে উঠল সদা সপ্রতিভ রীতা। দেবী, ব্যাগ থেকে তোর মোবাইল সেটটা বের কর। তোর ফোনের ক্যামেরাটাই সবচেয়ে ভালো। একটা জম্পেশ সেলফি তুলে শুভ সফরের সূচনার মুহূর্তটাকে সেলিব্রেট করা যাক। তা করছি, কিন্তু এই অবস্থায় ছবি কি ভালো আসবে রে? আরে এতটা সময় ট্রেনে থাকতে হবে বলে খুব অর্ডিনারি পোশাকে আছি। তোমার মতন সুন্দরীর সব অবস্থায় ছবি সুপার আসে সখী। ড্রেস, মেকআপ এসব তো আমাদের মতন আর্টপৌড়ে চেহারার জন্য। কি বলিস সমু? কি আর বলবো বল, তোর মতো মোবাইল ক্রেজি তো বিশ্ব দুনিয়ায় বিরল। তুই তো ডেড বডির সঙ্গে সেলফি তুলিস। ডেড বডির সঙ্গে সেলফি মানেটা কি রে? জানিস না, রীতা রাঙা দাদু যখন মারা গেল রে, তখন নিমতলা শ্মশানের গেটের সামনে। আরে সে তো বুড়োর সেঞ্চুরি করে যাওয়ার সেলিব্রেশন। রাঙা দাদু খুব মজার মানুষ ছিল রে সমু। 100 বছর বয়সে ওর রসবোধ। আমাকে ডাকতো ছোট গিন্নি বলে। ওর মৃত্যুটাকেও তাই আমি সেদিন আনন্দে মুড়িয়ে দিতে চেয়েছিলাম। যাক সে কথা। তা দেবী, তোর নতুন খবরের প্রোগ্রেস বল। নতুন খবর মানে? জানিস না, আমাদের দেবিকা রানী গৃহিণী হতে চলেছেন, কুমারী নাম গুছিয়ে। তাই? ইটস আ গ্রেট নিউজ। তা আমরা কবে নেমন্তন্ন পাচ্ছি? দূর বাবা, গাছে কাঁঠাল আর গোফেতের। তা গাছে যখন কাঁঠাল ধরেছে, সে তো একদিন না একদিন পাকবেই। তাই তেলটা আগে থেকেই গোফে মাখিয়ে রাখলে ক্ষতিটা কি? তোর বুঝি গোপ গজিয়েছে রীতা? দাঁড়া 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 দেখি তো। আরে এটা তো ইডিওমেটিক অ্যাপ্লিকেশন, প্রবচনের প্রয়োগ। সেটা কি আর সমু জানে না? ও তো খ্যাপাতে গোফের কথা বলেছে। এক্স্যাক্টলি দ্যাট। কিন্তু আসল ঘটনার কি জবনিকা উত্তোলন হবে না? আসল ঘটনা? হ্যাঁ, তোর জীবনের নতুন বাঁকের ইতিবৃত্ত। তেমন কিছু নয় রে বাবা, তেমন কিছুই নয়। আমার মায়ের বান্ধবীর ছেলে মাইক্রোবায়োলজিতে পিএইচডি করে বিদেশে থাকে। ওই বস্টন ইউনিভার্সিটিতে পড়ায়। গ্র্যান্ড নিউজ! দেবিকা রানী তাহলে আমেরিকাবাসিনী হতে চলেছেন এই পোড়া স্বদেশ ছেড়ে। তুই কি এতে উচ্ছ্বাস বোধ করছিস? করব না? আমাকে বিন্দুমাত্র বুঝলে না। সংস্কৃতির পীঠস্থান কলকাতায় আমি বড় হয়েছি রে। রবীন্দ্র সদন, একাডেমি, নন্দনে গিয়ে আমি বুক ভরা নিঃশ্বাস নিই। চাইলে ছুটে যেতে পারি প্রাণের ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোয়। সর্বোপরি ইন্ডিয়ান আর্ট আমার সাবজেক্ট। ইন্ডিয়াতেই যদি না থাকি, তবে আমার অস্তিত্বই যে অর্থহীন হয়ে যায় রে। I don't want to be an woeful, rootless person. বুঝলি? উদ্বাস্তুর জীবন আমি যাপন করতে চাই না। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি।
ধন্য গো। রাইট সমু, আই ফিল ইট বাই হার্ট ভেরি ডিপলি, বুঝেছিস? পাত্রমশাইকে জানিয়েছিস? টিল নাও না, এখনো জানাইনি। আসলে কি জানিস তো, ছেলেটি আনডাউটেডলি ভীষণ ভদ্র, অমায়িক, আন্তরিকও। বাট উই বিলং টু এন্টায়ারলি অপোজিট পোলস। শিক্ষা থাকলেও সংস্কৃতির সঙ্গে, সাহিত্যের সঙ্গে সদা ব্যস্ত এই মানুষটার কোনো যোগসূত্র নেই। আই হ্যাভ ডিসাইডেড ফার্মলি, এই মহীশূর ট্যুর থেকে ফিরেই আমার সিদ্ধান্ত আমি ওকে জানিয়ে দেব। ওকে সখী, ওকে। এবার গোমরা মুখে একটু হাসি ফোটা প্লিজ। এক্স্যাক্টলি দেবী, আসলে এত গুরুগম্ভীর আলোচনা আর মনের মেঘলা আকাশ ও আমার একেবারেই সয় না। আনন্দে হই হই করে আমরা তো কাটিয়ে দেবো এই কটা দিন। এমনিভাবে গল্পে, গানে, খুনসুটিতে যেন নিমেষের মধ্যে পার হয়ে গেল প্রায় 36 ঘন্টার দীর্ঘ পথ। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। প্রায় ভোর 4টে ট্রেন আমাদের পৌঁছে দিল মহীশূর স্টেশনে। এবার গন্তব্যের অভিমুখে অগ্রসর হওয়ার পালা। অনেকগুলো গাড়ি পরপর যেতে অরাজি হলো তালাকাড়ুতে। রিমোট এরিয়া, ফেরার সবারই নাকি তারা পাবে না। অগত্যায় যখন বাসের টিকিটই কাটবো ভাবছি, ঠিক তখনই প্রায় দেবদূতের মতো দেখা দিল একটা বলেরো। চালকের নিজের গাড়ি, থাকে ওই তালাকাড়ুতেই। তবে ও যেখানে নামিয়ে দেবে আমাদের, সেখান থেকে প্রায় মিনিট 20 পথ পায়ে হেঁটে আমাদের পৌঁছতে হবে উদ্দিষ্ট নটরাজ মন্দিরে। সেই শর্ত অনুযায়ী গাড়িতে উঠলাম। চালক ছেলেটি বেশ সপ্রতিভ, নাম অংশুল। যেতে যেতে আলাপ জমে উঠল আমাদের সঙ্গে। মূলত নাকি ভ্রমণার্থীদের আনুকূল্যেই স্বচ্ছন্দে বেঁচে আছে ওরা। আর সেই টুরিস্টদের মধ্যে বাঙালির সংখ্যায় সর্বাধিক। তবে মিজকা যে কথা বলেছিল, প্রায় তারই প্রতিধ্বনি শুনলাম ড্রাইভারের কণ্ঠে। স্থানীয় অধিবাসীরা সভয়ে পরিহার করে চলে এই অভিশপ্ত মন্দির। দেবতা নাকি বিদায় নিয়েছে এই দেবালয় থেকে, আর তার শূন্য স্থানে এখন এখানে অশুভ আত্মাদেরই অধিষ্ঠান। নিশ্চিত রাত্রে মুক্তির জন্য তারা নাকি হাহাকার করে কাঁদে। গল্প করতে করতে দক্ষ হাতে গাড়ি চালিয়ে প্রায় 1.25 ঘন্টাতেই আমাদের নির্ধারিত স্থানে পৌঁছে দিল অংশু। এবার আমাদের পদব্রজে পর্যটন। তবে তার আগে অংশুরেরই পরামর্শ অনুযায়ী স্থানীয় একটা ছোট্ট হোটেলে উঠলাম আমরা। অনাড়ম্বর, আটপৌরে একমাত্র হোটেল এই অঞ্চলের। মূলত রেস্টুরেন্টটাই কোনো ক্রমে বাঁচিয়ে রেখেছে এর অস্তিত্ব। যেহেতু ওই দিনই প্রত্যাবর্তন প্রায় অসম্ভব, তাই এখানে 2টো ঘর ভাড়া নিলাম আমরা। ফ্রেশ হয়ে লাগেজ রেখে মন্দিরের অভিমুখে রওনা হলাম আমরা 3 জন। চারপাশের সবুজের সমারোহে মুগ্ধ আমি, বিমোহিত আমার 2 সঙ্গীও। সত্যি মিনিট 20 মধ্যে দৃষ্টিগোচর হলো নটরাজ মন্দিরের চূড়া। পরিবেশটার যেন একটা চৌম্বক শক্তি আছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম আমরা বেশ কিছুক্ষণ। দেবীকে বলল, আচ্ছা, তুই যে গাইড ভদ্র মহিলার কথা বলেছিলি, তিনি এখানেই আসবেন তো? হ্যাঁ রে, মেজকে আমাকে মনীষা ম্যাডামের ফোন নাম্বার দিয়েছিলেন, কথা হয়েছে। 11টা তো বাজে, ওর আসার সময় হয়ে গিয়েছে। প্রায় আমার মুখের কথা কেড়ে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন এক দীর্ঘাঙ্গী তন্নি তরুণী। বললেন, এক্সকিউজ মি, আপনি সৌম্য মুখার্জি তো, যার সঙ্গে গত শুক্রবার আমার কথা হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? ফেসবুক প্রোফাইল? রাইট স্যার, কিন্তু তা না হলেও আইডেন্টিফিকেশনের খুব একটা অসুবিধা হতো না, বিকজ এই মুহূর্তে এখানে এই মন্দির প্রাঙ্গণে আছেন শুধু আপনারা 3 জনই। তা সত্যি, এমন মনোরম পরিবেশ, সুপ্রাচীন ঐতিহ্যের এমন সমুজ্জ্বল নিদর্শন। তবু কেন যে অন্ধ সংস্কার বসে মানুষ এই দেবালয়কে এড়িয়ে চলে? সংস্কার, ঠিকই বলেছেন।
কিন্তু সব সংস্কারই যে অন্ধ নয় মিস্টার মুখার্জি। তাহলে স্থানীয় অধিবাসীরা যা বলে, একটা প্রচলিত প্রবাদ আছে জানেন তো, যা রটে তার কিছুটা বটে। সে কথা পরে হবে, বুঝলেন? আগে চলুন গোটা মন্দির চত্বরটা আপনাদের ঘুরে দেখাই। আমরা তিনজন গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করলাম মনীষাকে। হাঁটতে হাঁটতে পেশাদারি গাইডের মতোই বলে চলেছে মনীষা। সম্পূর্ণ মন্দিরটাই বেলে পাথরের তৈরি। গোটা মন্দিরের গায়ে দেখুন অসাধারণ খোদাইয়ের কাজ। আশা করি যে উদ্দেশ্যে মূলত কলকাতা থেকে আপনারা তিনজন শিল্পী এসেছেন, এই পর্যটন আপনাদের নিরাশ করবে না। এবার কথা বলল রীতা। এক্স্যাক্টলি মিস মঙ্গেশকর, প্রতিটা শিল্পকর্মই এক কথায় অসাধারণ। নিত্যরতা নারীদের বিভিন্ন নাচের মুদ্রা, নানান পশু পাখি আর নানা ভঙ্গিমায় দৈহিক মিলন দৃশ্য। হ্যাঁ, 64 কাম কলা। অর্চনার সঙ্গে কামনার এক আশ্চর্য যুগলবন্দি। কারুকার্যের সবটা সমানভাবে অবশ্য এখন আর অক্ষত নেই। ঝড় জল বৃষ্টিতে ক্ষয়ে গেছে এর অনেকটাই। পরিদর্শনের সঙ্গে তাল মিলিয়ে চলছে আমি, রীতা আর মনীষার স্বচ্ছন্দ আলাপচারিতা। শুধু বেশ কিছুক্ষণ ধরে একেবারে নিশ্চুপ হয়ে আছে দেবিকা। আর মনে কি যেন বিড়বিড় করে বলছে ও, ঠোঁট দুটি সৎ নড়ছে। অনুচ্চস্বরে কি বলছে? কেমন একটা যেন ঘোরের মধ্যে রয়েছে। এ কি ওর নিবিড় মুগ্ধতারই অভিব্যক্তি? মনীষা বলে চলেছে, এক সময়ে এই জনপদ ছিল রীতিমতো বর্ধিষ্ণু। দু ধরনের মানুষের মূলত বসবাস ছিল এখানে, উচ্চবর্ণের ব্রাহ্মণ আর অন্তজ হত দরিদ্র। মন্দিরের সমস্ত ক্ষমতা ছিল ওই সমাজপতি ব্রাহ্মণদের করায়ত্ত। এমনকি স্থানীয় রাজারাও সমীহ করে চলত এদের। একদা এই ব্রাহ্মণদেরই শিরোমণি ছিলেন দর্দণ্ড প্রতাপ রুদ্রদেব। আশ্চর্য, আপনি কি করে জানলেন? বা এনি চান্স আপনি কি এর আগে কখনো এখানে? কই কই না তো। আমার আমার কেমন যেন মনে হলো, চোখের সামনে ভেসে উঠল এক প্রকাণ্ড চেহারার মানুষের মুখের নিষ্ঠুর বজ্র কঠিন অভিব্যক্তি। ওই ওই মুখ যেন আমার বড় চেনা। ভীষণ ভয় পেতাম আমি, ভীষণ ভয়। দেবী দেবী ইউ আর হ্যালুসিনেটেড। আত্মসম্মোহন। দেখ না, চতুর্দিকের এই মায়াবী পরিবেশ তো চোখের সামনে হয়তো একটা মায়া জগৎ করে তুলেছে। কিন্তু কিন্তু এখানকার সব কিছু আমার তো চেনা লাগছে কেন? চেনা? হ্যাঁ রে, ভীষণ চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, আমরা আমরা মন্দিরের ভেতরে যাব না? অবশ্যই ম্যাডাম, আসুন। এই যে এদিকে, এই হলো নাট মন্দির। আমাদের ভাষায় বলে মণ্ডপম। প্রতি সন্ধ্যায় এখানে দেবদাসীরা নৃত্য প্রদর্শন করত দেবতার সামনে। হ্যাঁ, আত্মনিবেদন নৃত্য। রাইট ম্যাম। এবার আমরা গর্ভগৃহে প্রবেশ করব। এই হলো মন্দিরের উপাস্য দেবতা নটরাজ। গ্রানাইট পাথরে তৈরি বিশাল কালো মূর্তি। কিন্তু কোনো পুজোর উপাচার তো দেখছি না। নিত্য আরাধনা হয় না বিগ্রহের? না দিদি, নটরাজ আজ পরিত্যক্ত, অনাদৃত, অবহেলিত। পাপ বাপকেও ছাড়ে না, দেবাদিদেবকেও নয়। অভিশাপের ফল, নিষ্পাপ নিষ্কলুষ নির্যাতিতা নারীর অভিশাপ। এসব কি বলছিস দেবী? সীতার অভিশাপে স্বর্ণলঙ্কা, দ্রৌপদীর অভিসম্পাতে কুরুবংশ, হেলেনের রুদ্ররোষে ট্রয় ধ্বংস হয়েছে যুগে যুগে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে বারবার। এই দেবিকা, তুই
তুই এসব কি বলছিস? দেবী, দেবী, কি হয়েছে তোর? আমি কি বলেছি, মাথাটা আমার কেমন যেন ঘুরে গেল জানিস। আর আর তারপর আমি বোধহয় এতদিন ধরে এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলাম। আমার দেখা ভোর রাতের সেই স্বপ্ন আজ। আপনি তো খেয়ালি আরো বাড়িয়ে দিলেন মনীষা। না মিস্টার মুখার্জি, বরং হেয়ালির জটি খুলতে চাইছি আমি। তা না হলে আমিও যে স্বস্তি পাব না। বলবো, সবই বলবো আপনাদের। বলতে যে আমাকে হবেই। মনীষার অনুসারী হয়ে আমরা তিনজন গর্ভগৃহ থেকে বেরিয়ে গিয়ে বসলাম মন্দির সংলগ্ন প্রশস্ত চাতালি। সম্মুখে মনোরম উদ্যান। ঘটনার আকস্মিকতার রেশটুকু সামলে নিয়ে এবারও আবার বলতে শুরু করল এক মর্মান্তিক অতীত অধ্যায়ের ইতিবৃত্ত। নটরাজ মন্দিরের সঙ্গে বহু যুগ ধরে ওতপ্রোতভাবে জড়িত ছিল দেবদাসী প্রথা। নিম্নবিত্তের পরিবার থেকে রূপসী সুলক্ষণা কন্যাদের বাছাই করে নিয়ে আসা হতো এই বৃত্তিতে নিযুক্ত করার জন্য। সে সময় এতই প্রতাপশালী ছিল এই ব্রাহ্মণ শ্রেণী যে কারুর না বলার ক্ষমতা থাকত না। রুদ্রদেবের সময়ে সমস্ত বিষয়টি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। কোনো পরিবারে রূপসী কন্যা জন্মগ্রহণ করলে জন্ম লগ্নেই নির্ধারিত হয়ে যেত তার নিদারুণ নিয়তি। ছুটে যেত বাপ মায়ের চোখের নিদ্রা। এই বুঝি সেই নিষ্ঠুর ডাক এলো নটরাজ মন্দির থেকে। সত্যি কি ভয়াবহ! এ যেন সন্ত্রাসের শাসন। একদম তাই। বয়স 5 বছর পেরুলেই শুরু হতো নৃত্যগীতের তালিম, তার সঙ্গে সঙ্গে কঠোর অনুশাসন। চোখের জল মুছে বুকে পাষাণ বেঁধে আদরের কন্যাকে সাজিয়ে গুছিয়ে তুলে দিতে হতো কামুক পিশাচদের হাতে। দেবদাসীর দেহে যৌবন আসা মাত্র শুরু হতো মহান্তদের সম্ভোগ লীলা। রাতের পর রাত নটরাজের নামে চলতো এই বিকারগ্রস্ত যৌন অত্যাচার। পাপের দুর্গন্ধকে অলিক ধর্মের সুবাস দিয়ে ঢাকতে নরপিশাচ রুদ্রদেব নির্লজ্জভাবে বলতেন, পাষাণ বিগ্রহ স্বয়ং সংগ্রামে অক্ষম, কিন্তু তারও ক্ষুধা তৃষ্ণা যৌন তাড়না আছে। পুরোহিতরাই দেবতার প্রতিভু, তাই তারা তুষ্ট হলেই দেবতাও পরিতুষ্ট। এইসব মেয়েদের অনেক পুণ্যের ফল যে ওরা নটরাজের সেবিকা হতে পেরেছে। সচরাচর সন্তান হতো না দেবদাসীদের। গর্ভপাতের সমস্ত ভেষজ অর্থাৎ আয়ুর্বেদিক ব্যবস্থাই ছিল ওই পাপিষ্ট পুরোহিতদের নখদর্পণে। তবু তারই মধ্যে কিছু অঘটন ঘটেই যেত। তেমন ব্যতিক্রমের বার্তা নিয়েই জন্মগ্রহণ করেছিল দেবদাসী বাসব দত্তার কন্যা দেবাঙ্গনা। আশ্চর্য সেই রূপসী কন্যার বালিকা বয়স থেকেই মধুলোভী মৌমাছির মতো সেই কাম পিপাসু বৃদ্ধদের রসনা হয়ে উঠত রসসিক্ত। এখন শুধু ছোট্ট কুড়িটার পরিপূর্ণ ফুল হয়ে পাপড়ি মেলার অপেক্ষা। এই অনিবার্য বিপদের সম্ভাবনায় সদা সন্ত্রস্ত থাকত বাসব দত্তা। কিভাবে এই নিদারুণ লোভের আগ্রাসী লেলিহান শিখা থেকে রক্ষা করবে নিজের সন্তানকে? পালানোর পথ নেই। প্রখর সেন দৃষ্টি নিয়ে সতর্ক নজর রেখে চলেছে রুদ্রদেবের অনুচরের দল। এদের হাত থেকে অব্যাহতি নেই বাসব দত্তার। মেয়ের বয়স যখন সবে 7, এক সন্ধ্যায় নটরাজের সামনে নৃত্য পরিবেশনের শেষে বাসব দত্তার সামনে এসে দাঁড়ালো রুদ্রদেব, প্রায় প্রত্যাসন্ন সর্বনাশের পরোয়ানা নিয়ে। তীব্র শঙ্কায় কম্পিত কপতির মতো বাসব দত্তা শুনতে পেল সেই সম মানুষটির বজ্র নির্ঘোষ কণ্ঠস্বর। মহামুহূর্ত প্রায় আসন্ন বাসব দত্তা, সর্বাঙ্গীন ভাবে প্রস্তুত করো আপন আত্মজাকে। আর্ত কণ্ঠে বাসব দত্তা উচ্চারণ করল, হাত জোর করে অনুনয় করছি প্রভু, অব্যাহতি দিন।
অব্যাহতি দিন আমার দেবাঙ্গনাকে। যে যন্ত্রণাময় অভিশপ্ত জীবন আমি যাপন করছি তার আঁচ যেন দেবীকে দগ্ধ না করে। অভিশাপ কাকে বলছো নির্বোধ নারী? দেবতারই পরম আশীর্বাদ, তিনি স্বয়ং এসে গ্রহণ করছেন আপন দাসীকে। দেবতা গ্রহণ করছেন? নয়, প্রস্তর মূর্তিরও কামনা থাকে যৌন তাড়না। তাই আপন প্রতিনিধি পুরোহিতদের কাম কলার মাধ্যমেই সেই তীব্র তৃষ্ণা চরিতার্থ করেন তিনি, গ্রহণ করেন আপন নৈবেদ্য। আমি তো নিজেকে উজাড় করে দিচ্ছি প্রায় প্রতি রাত্রে, তবু পিপাসা নিবৃত্ত হচ্ছে না নটরাজের। শুষ্ক পুষ্পের মালা পরিধান করেন না পরমেশ্বর। তুমি বিগত যৌবনা হতে চলেছ বাসবদত্তা, আর অন্যদিকে কুসুম কোরকের মতো তোমার কন্যা প্রস্ফুটিত হবার প্রতীক্ষায়। কৃপা করুন মহান্ত মহারাজ, কৃপা করুন, মুক্তি দিন এই নিষ্পাপ বালিকাকে। আজকের বালিকাই তো আগামী দিনের মোহিনী যুবতী। শুধু প্রতীক্ষা আর কয়েকটি বছরের। মনকে প্রস্তুত করো দেবদাসী, তোমার অবসর গ্রহণের দিনেই অভিষেক হবে দেবাঙ্গনার নতুন নটি রূপে। নবীন দেবদাসী, আগামী পূর্ণিমা তিথি থেকেই তোমার গৃহেই শুরু হবে ওর নৃত্য গীতের অনুশীলন। এ আমার অবিচল নির্দেশ। শুরু হলো দেবাঙ্গনার শিল্পচর্চা। তার শরীরে যেন নাচ কথা বলতো। যেমন ছিল তার দেহ ভঙ্গিমা, তেমনি হাতের মুদ্রা আর চরণ সঞ্চালন। কোকিলের মতো সুমিষ্ট ছিল তার গানের গলা। সপ্ত সুর বশ মেনেছিল ওর সুরেলা কণ্ঠের কাছে। এরই মাঝে যবনিকা উন্মোচিত হল আরেক দৃশ্যপটের। মন্দির সংলগ্ন ওই উদ্যানকে আরও মনোরম করে তুলতে প্রস্তরপুরীর মূর্তি নির্মাণের জন্য ভিন্ন নগরী থেকে আগমন ঘটল এক সৌম্য দর্শন সুদক্ষ ভাস্করের। নাম তার শুদ্ধশীল। প্রহর শেষের আলোয় রাঙা এক চৈত্র মাসে দেবাঙ্গনার সঙ্গে সাক্ষাৎ ঘটল তার। বসন্তের মায়াবী গোধূলি অনুরাগের সপ্তরঙা আবির ছড়িয়ে দিল দুজনের মনে। মুগ্ধতার আবেশ নিল পরিপূর্ণ প্রণয়ের রূপ। দিনান্তে মূর্তি খোদাইয়ের কাজ সমাপন করে উদাস মনে বাঁশিতে সুর তুলত শুদ্ধশীল। আর সেই সুরের জাদুতে প্রণয়িনী রাধিকার মতোই দেবাঙ্গনার প্রাণ হতো পাগল পারা। কয়েকদিন প্রেয়সীর দেখা না পেলেই অভিমানের মেঘ জমত শুদ্ধশীলের মনে। আমি কল্পনা করে জানেন এমন অনেক মধুর মুহূর্তের ছবি। দেবী গত 10টা দিন একটি বাড়ির জন্য দেখা হয়নি আমার তোমার সঙ্গে। পুকুর পাড়ে নটরাজ মন্দিরের এই সিঁড়িতে বসে প্রতিটা সন্ধ্যায় আমি প্রতীক্ষা করেছি তোমার। আমার হাতের বাঁশিটা সুর তুলতে তুলতে ক্লান্ত হয়ে থেমে গেছে এক সময়। রাতের ঘন অন্ধকার আর নিঃসীম নীরবতা আমাকে ব্যঙ্গ করে বলেছে, ব্যর্থ তোমার অভিসার শুদ্ধশীল। তোমার মানুষ প্রতিবার মনের নাগাল পাওয়ার যোগ্যতা তোমার নেই। শিল্পী, প্রতি সন্ধ্যায় তোমার আশা বরির তান বিভোর করে তোলে আমাকে। বুকের দরজায় এসে আঘাত করে তোমার ব্যাকুল বাঁশির সুর। ঘর বাহির সব একাকার হয়ে যায় শিল্পী। আমি ছুটে আসতে চাই শুধু তোমার কাছে। হ্যাঁ, কিন্তু পরক্ষণই মনে হয় আমি যে ভাবি দেবদাসী, দেবতার চরণে উৎসর্গীকৃত। রক্ত মাংসের মানুষকে ভালোবাসার, তার প্রেমের ডাকে সাড়া দেওয়ার অধিকার আমার নেই। তাছাড়া রুদ্রদেবের অনুচরদের সতর্ক দৃষ্টি
সদা নিবদ্ধ আমার ওপর। জানেন দেবী, কদিন ধরে যে অপসরা মূর্তিটা আমি করছি, কাল আবিষ্কার করলাম তার মুখটা অবিকল তোমারই প্রতিরূপ হয়ে উঠেছে। দেবী, দেবী, আমার ভাবনা, আমার কল্পনা সবচেয়ে আজ তোমাকে অবলম্বন করে আবর্তিত। শিল্পী, তোমার এই ভালোবাসার মর্যাদা দেয়ার সাধ্য যে আমার নেই শিল্পী। দেবী, দেবী, আমি জানি এই সুকঠোর ব্রাহ্মণ সমাজ মেনে নেবে না এই সম্পর্ককে। তাই তাই চলো, চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। পালিয়ে যাব? হ্যাঁ, পালিয়ে যাব। এছাড়া তো আমাদের স্বপ্নকে সত্যি করে তোলার আর কোনো উপায় নেই। শুদ্ধ, আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না দেবী, তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে আমাকে তুমি ফিরিয়ে দিও না। বেশ, প্রেমের ধর্মকে মর্যাদা দিতে অলিক দৈব ধর্মকে আমি জলাঞ্জলি দিলাম। দেবী, মা, মা, তুমি এখানে? মায়ের মন সব জানতে পারে রে, সব বুঝতে পারে। তোর প্রতিটা মুহূর্তের অসহায় উচাটন আমি যে চোখের সামনে স্পষ্ট দেখতে পাই। তোরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। নটরাজ মন্দিরের দেবদাসী নয়, মা হয়ে আমি তোদের আশীর্বাদ করছি। তোদের ভালোবাসা সার্থক হোক। মা, আর দেরি করা যাবে না, বাতাসেরও কান আছে। আজ কৃষ্ণা অমাবস্যা, ঘন অন্ধকারে পরিব্যাপ্ত চতুর্দিক। এই মুহূর্ত থেকেই শুরু হোক তোদের নিরুদ্দেশ যাত্রা। দেবাদিদেব নটরাজ সহায় হন তোদের। কিন্তু সহায় হলেন না সুলোপানি নটরাজ। বিফল হয়ে গেল জননীর শুভকামনা। যাত্রাপথে প্রহরীদের হাতে ধরা পড়ল পলাতক প্রেমিক প্রেমিকা। রুষ্ট রুদ্রদেব ঘোষণা করলেন, এই অপরাধের কোনো ক্ষমা নেই। কিন্তু জানা গেছে যাত্রার প্রাক্কালেই অঙ্গুরি বিনিময় করে বিবাহ করেছে ওরা, ভিন্ন গ্রামে গিয়ে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে। তাই শুদ্ধশীলের হাতেই শেষ পর্যন্ত তুলে দেওয়া হবে দেবাঙ্গনাকে, মুক্তি দেওয়া হবে। কিন্তু তার আগে হবে ওর দেবদাসী পদে অভিষেক। নটরাজের সঙ্গে হবে মালা বদল। একটি দিন ও রাত্রির জন্য ওকে সর্বাঙ্গীনভাবে পালন করতে হবে দেবদাসীর সমস্ত কর্তব্য। রুদ্রদেবের সেই রায় শুনে সেদিন সরল মনে বিশ্বাস করেছিল শুদ্ধশীল। আহ্নিক গতির আবর্তনে একটি দিন ও রাত্রি অতিক্রান্ত হলেই সে ফিরে পাবে তার প্রিয়তমাকে। কিন্তু সেই প্রত্যাশা ছিল নিতান্তই সর্বশূন্য মরীচিকা। নিষ্ঠুর ছলনার দ্বারা প্রতারিত হল এই অসহায় নিষ্পাপ নরনারী। নববধূর সাজে সজ্জিত করে দেবাঙ্গনাকে নিয়ে যাওয়া হলো নটরাজ মন্দিরে একদল পুরোহিত পরিবেষ্টিত অবস্থায়। সংবাদ পেয়ে চরম সর্বনাশের আগে সেখানে ছুটে গেল বিধ্বস্ত বাসব দত্তা। করজোরে অনুনয় জানালো, মার্জনা করুন রুদ্রদেব, মার্জনা করুন। এই প্রথার বেড়াজাল থেকে আমার কন্যাকে মুক্তি দিন প্রভু, মুক্তি দিন, দয়া করুন। কিন্তু মায়ের অবিরাম অশ্রুধারাতেও বিচলন ঘটল না দণ্ডদাতা রুদ্রদেবের। দেবাঙ্গনা তখন নিশ্চল পাষাণ। বুঝে গেছে তার নির্মম ভবিতব্য বলি প্রদত্ত পশুর মতোই। এর পরের ঘটনা বিবৃত করতে নিদারুণ বেদনায় বাক্রুদ্ধ হয়ে আসে। দেবাঙ্গনা দেবালয়ে প্রবেশের সঙ্গে সঙ্গেই নিষ্প্রদীপ হয়ে গেল গর্ভগৃহ। দূরে দাঁড়িয়ে অসহায় শুদ্ধশীল শুধু অবলোকন করল দুর্ভেদ্য ঘন অন্ধকার। অনাঘ্রাত পেলব কুসুম কোমল কিশোরী শরীর তখন দানবের মতো ভোগ করছে রুদ্রদেব সহ মন্দিরের প্রধান 3 পুরোহিত।
দাঁতে দাঁত চেপে সমস্ত পাশবিক নির্যাতনের যন্ত্রণা সহ্য করল দেবাঙ্গনা। ভোর রাত্রে পরিতৃপ্ত সঙ্গম ক্লান্ত রুদ্রদেব তীব্র শ্লেষের সঙ্গে উচ্চারণ করল, নটরাজের মন্দিরে তোমার পবিত্র কর্তব্য পরিসমাপ্ত। এইবার তুমি ফিরে যেতে পারো প্রেমিক শুদ্ধশীলের কাছে। যায়নি দেবাঙ্গনা। তার এই উচ্ছিষ্ট শরীর সে কিভাবে নিবেদন করবে প্রাণের দেবতাকে? এরপর অতিবাহিত হয়ে গেল গোটা একটা দিন। গর্ভগৃহের গুপ্ত কক্ষে আত্মগোপন করে থাকল দেবাঙ্গনা। তারপর দিনান্তে গোধূলি লগ্নে প্রত্যক্ষ করা গেল তাকে মোহিনী নর্তকীর বেশে। এ যেন এক অন্য দেবাঙ্গনা, দলিত ফনা নাগিনীর মতো তার দেহ ভঙ্গিমা। নটরাজের বিগ্রহের সামনে দাঁড়িয়ে সে উচ্চারণ করল, আজ তোমার সামনে নটরাজ আমি পরিবেশন করব আমার প্রথম ও শেষ প্রলয় নৃত্য। আমার চরণ বিক্ষেপে প্রকম্পিত হয়ে উঠবে তোমার দেবালয়। দেখো দেবতা, দেখো, গ্রহণ করো, গ্রহণ করো রুষ্ট নারীর সেই ঘৃণার ধিক্কারের নৃত্যাঞ্জলি। আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, তোমার এই মন্দির অচিরেই হবে পূর্ণ পরিত্যক্ত। ভক্তরা ভয়ে পাবে পদার্পণ করতে এই মন্দিরে, আর তুমি হেলায় পড়ে থাকবে পাথরের পুতুলের মতো। কারো কোনো পুজো আর তুমি পাবে না। আর তোমার সেই 3 কুলাঙ্গার যারা ঘৃণ্য পশুর মতো সম্ভোগ করেছে আমাকে, কুষ্ঠ রোগে জর্জরিত হয়ে পচে পচে মরবে। মৃত্যুর পরেও মুক্তি পাবে না তাদের আত্মা। তুমিও পারবে না দেবাদিদেব, তুমিও পারবে না তাদের রক্ষা করতে। আমি দেবী শক্তির অংশ, আমি নারী। ওদের শাপ মুক্ত করার সাধ্য থাকবে শুধু আমার। তারপর বুকে শানিত ছুরিকা বিদ্ধ করে নটরাজের সামনেই আত্মবলি দিল দুর্ভাগিনী দেবাঙ্গনা। শুদ্ধশীল। 2 দিন পর কাবেরীর শাখা নদী সুবর্ণবতীতে ভেসে উঠল শুদ্ধশীলের পচা গলা দেহ। আর ভাসুর দত্তা অন্ন জল গ্রহণ বন্ধ করে দিল। পাগল হয়ে ঘুরে বেড়াতো পথে পথে, মন্দিরের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলতো, মরবে, মরবে, সবাই মরবে, কেউ বাঁচবে না। দেবতা মরবে, ভক্ত মরবে, এই পচা গলা সমাজ মরবে। ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে সব। আমার গল্প এখানে শেষ। এবার বর্তমানের কথা বলি, নিজের কথা বলি। দুর্ভাগ্যক্রমে আমি সেই নৃশংস ঘৃণ্য পুরোহিত রুদ্রদেবের প্রপৌত্রী। ঠাকুমার কাছে শুনেছি দেবাঙ্গনার আত্মহননের পর থেকে যারা দেবালয়ে প্রবেশ করত, মন্দিরের মেঝেতেই পদস্খলন ঘটত তাদের, শরীরে আঘাত পেত তারা। আর মন্দিরে প্রদীপ জ্বালানো যেত না, জ্বালাতে গেলেই নিমেষের মধ্যে আচমকা দমকা বাতাসে তা নিভে যেত। ভয়ে আর কেউ পা রাখত না দেবালয় প্রাঙ্গণে। আর সেই নরপশুদের পরিণতির কথা বলো, সে কথা তো আমার থেকে তুমি বেশি ভালো জানো দেবী। জানি দেবদাসের অভিশাপকে সত্যি করে কুষ্ঠ রোগে পচে গলে গেল 3 পাপিষ্ঠর দেহ। তুমি আজ এ গল্প শোনাতে এসেছো কেন? বললাম যে ওই পাপিষ্ঠ ব্রাহ্মণের হতভাগ্য বংশধর আমি।
গত 2 বছর ধরে আমি রাত্রে ঘুমোতে পারি না। চোখ বুঝলেই সে আসে, রুদ্রদেব, তার পচা গলা দেহ নিয়ে দুঃসহ দুঃস্বপ্নের রূপ ধরে হাত জোর করে আমাকে বলে, তুমি তুমি আমার প্রপৌত্রী, বংশধর, দয়া করো, দয়া করো, আমাদের মুক্তির সহায় হও। 100 বছর অতিক্রান্ত হলেই তারা আসবে, শুদ্ধশীল আর দেবাঙ্গনা। তাদের আমাদের 3 পাপিষ্ঠের মর্ম যন্ত্রণার কথা বলো, আত্মগ্লানি আর অনুতাপের কথা বলো। নির্জন নিশীথে একবার তাদের নিয়ে এসো আমার কাছে। করজোড়ে ক্ষমা চাইব আমি, করজোড়ে। আজ আবার সেই 1 শতাব্দী পরের কৃষ্ণা অমাবস্যা। আজ রাতে একবার দয়া করে নটরাজ মন্দিরে আসুন আপনারা। এ আমার পূর্বপুরুষের জন্য কাতর প্রার্থনা। বেশ, তাই হবে। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। রীতা ভয় না এসে ভালোই করেছে। দেবী, সাবধানে মোবাইলের টর্চের আলোয় পা ফেলে এগোতে হবে আমাদের। সাপ থাকতে পারে এই ঝোপঝাড়ে। আমার কিচ্ছু হবে না, তোমারও কিছু হবে না। ভয় পেও না শুদ্ধ। শুদ্ধ? এখনো বোঝনি তুমি? ওই দেখো, সেই তোমার হাতে গড়া অসমাপ্ত ভাস্কর্য, যে কাজের মধ্যপথে মন্দির ছেড়ে পলায়ন করেছিলাম আমরা। এই চাতালে বসে বাঁশিতে আশা বরির তান তুলতে তুমি এক মায়াবী স্বর্ণালী সন্ধ্যায় এখানেই তো আমাকে নিবিড় আলিঙ্গনে বেঁধেছিলে তুমি। কিচ্ছু মনে পড়ছে না তোমার? খুব অস্পষ্ট ভাবে যেন ভেসে আসছে কার গলা। আমাকে মায়াবী কণ্ঠে সে ডাকছে, শিল্পী সম্বোধনে। সে কি তুমি দেবী? সে কি তুমি? হ্যাঁ শুদ্ধ, সেই আমি। আমার একটু একটু করে চোখের সামনে ভেসে উঠছে সেই মুহূর্তগুলোর কথা। আমি শেষ অপেক্ষা করেছিলাম তোমার জন্য, তুমি ফিরে আসনি। তারপর আমি জলে ঝাঁপ দিলাম। হ্যাঁ দেবী, ঝাঁপ দিলাম সুবর্ণবতীর জলে। হাবুডুবু খাচ্ছি, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে আমার। তারপর আর কিছু মনে নেই, সব অন্ধকার। দেবী, সেই তুমি দেবী, জন্মান্তর পেরিয়ে আবার সামনে। ক্ষমা করো, দয়া করো দেবাঙ্গনা, দয়া করো। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও আমাদের আত্মাদের। এবার তো তুমি ফিরে পেয়েছ তোমার শুদ্ধশীলকে জন্মান্তরে। এবার সাপ মুক্ত করো দেবী দেবাঙ্গনা, সাপ মুক্ত করো। তথাস্তু, মুক্তি হোক তোমাদের। 1 শতাব্দী পর আমি ফিরিয়ে নিলাম আমার অভিশাপ। প্রণাম দেবী। চলো গো, গত জন্মের অপূর্ণ স্বপ্নকে এবার আমরা সত্যি করে তুলব। দেবী চলো, দেবী চলো। নাটক দেহান্তরে
দেবদাসী। নাট্যরূপ, নির্দেশনা এবং সৌম্য ও শুদ্ধশীলের দ্বৈত চরিত্রের রূপায়ণে দেবাশিস পাল। বাসব দত্তা কাজললতা দে, দিয়া সঞ্চয়িতা নাগ, অধ্যাপিকা সঞ্চয়িতা চৌধুরী, মেচকা গৌতম দত্ত, রীতা সুস্মিতা চক্রবর্তী, মনীষা স্বাগতা পাল, দেবিকা এবং দেবাঙ্গনার যুগ্ম চরিত্র চিত্রণে রয়েছেন তিয়াস মজুমদার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।